একবার ভাবুন তো, একটা দেশের রাষ্ট্রপতিকে তার নিজের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এটা কিন্তু কোনো সাধারণ গ্রেফতারি নয়, এটা একটা অপহরণ যা পুরো অঞ্চলের ভবিষ্যৎকেই হয়তো বদলে দিতে পারে। চলুন এই ঘটনার পেছনের আসল কারণগুলো কি তা একটু সহজ করে জেনে নিই। গল্পটা শুরুই হচ্ছে এমন একটা ঘটনা দিয়ে যা শুনলে মনে হবে কোনো সিনেমার দৃশ্য। মার্কিন বাহিনী রাতের অন্ধকারে হানা দিয়ে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে গেল। আর এই ঘটনাটা কিন্তু কোনো সাধারণ অ্যারেস্ট ছিল না, এর পেছনে ছিল একটা বিরাট বার্তা। এটা কোনো আইনি প্রক্রিয়া ছিল না, এটা ছিল ক্ষমতার একটা নির্লজ্জ প্রদর্শন। সারা বিশ্বকে একটা মেসেজ দেওয়ার জন্যই যেন এই অপহরণের নাটকটা সাজানো হয়েছিল। তারা বোঝাতে চেয়েছে, আমরা চাইলে যে কাউকে যে কোনো জায়গা থেকে তুলে আনতে পারি। আচ্ছা, ব্যাপারটা ঠিক কী ঘটেছে তা বুঝতে হলে আমাদের দুটো দিকে তাকাতে হবে। একটা হলো আমেরিকার বহু পুরনো একটা নীতি, আর অন্যটা হলো মাটির নিচে লুকিয়ে থাকা এক বিশাল গুপ্তধন। চলুন প্রথমে ভূ রাজনৈতিক কারণটা একটু বোঝার চেষ্টা করি। মানে এই পুরো খেলার পেছনে আমেরিকার আসল প্ল্যানটা কি, যার পুরোটাই আসলে একটা নির্দিষ্ট অঞ্চল নিয়ন্ত্রণের ব্যাপার। এই আইডিয়াটা কিন্তু নতুন কিছু না, কিন্তু সম্প্রতি আমেরিকার জাতীয় নিরাপত্তা কৌশলে এটাকে আবার নতুন করে সামনে আনা হয়েছে। আর এটা একটা পরিষ্কার সংকেত যে আমেরিকা তার পুরনো আগ্রাসী নীতিতে আবার ফিরে যাচ্ছে। শোনা যায় এই নীতির পেছনে মার্কো রুবিওর মতো কিছু প্রভাবশালী ব্যক্তির বড় ভূমিকা ছিল, যারা পিসফুল কোনো সমাধানের রাস্তায় খোলা রাখেননি। এমনকি যখন ট্রাম্প মাদুরোর সাথে একটা সমঝোতার কথা ভাবছিলেন, তখন এই রুবিওই নাকি সেই পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। আচ্ছা, ভূ রাজনীতি তো গেল, এবার আসি দ্বিতীয় এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণে, আর সেটা হল ভেনেজুয়েলার অবিশ্বাস্য প্রাকৃতিক সম্পদ। ভেনেজুয়েলা আক্ষরিক অর্থেই তেলের সাগরের ওপর বসে আছে। তাদের কাছে আছে বিশ্বের বৃহত্তম প্রমাণিত তেলের ভাণ্ডার, বিশেষ করে এক ধরনের ভারী অপরিশোধিত তেল, যা কিছু নির্দিষ্ট তেল শোধনাগারের জন্য একদম অপরিহার্য। আর আসল ব্যাপারটা হলো, এই তেল ছাড়া আমেরিকার বিলিয়ন বিলিয়ন ডলারের বিশাল তেল শোধনাগারগুলোর ভবিষ্যতই অনিশ্চিত। মানে আমেরিকার নিজের তেল শিল্পকে বাঁচিয়ে রাখতেই ভেনেজুয়েলার তেলটা খুব দরকার। এই ঝামেলার শুরুটা কিন্তু বেশ আগে, যখন প্রাক্তন রাষ্ট্রপতি হুগো শ্যাভেজ এসে পুরো খেলার নিয়মটাই পাল্টে দিলেন। তিনি তেল শিল্পকে রাষ্ট্রায়ত্ত করে ফেললেন, আর এমন একটা চুক্তি বাতিল করলেন যা এক্সন মোবিলের মতো মার্কিন কোম্পানিগুলোর জন্য অবিশ্বাস্যভাবে লাভজনক ছিল। ভাবা যায়, ভেনেজুয়েলার তেল, অথচ তার ৮০% লাভই নিয়ে যাচ্ছিল একটা মার্কিন কোম্পানি। আর এই ক্ষতির অঙ্কটা ছিল বিশাল, প্রায় ১.৫ থেকে ২ বিলিয়ন ডলার। মার্কিন কোম্পানিগুলো এই বিপুল পরিমাণ লোকসানের দাবি করে এবং সেই সম্পদে আবার নিজেদের নিয়ন্ত্রণ ফিরে পেতে মরিয়া হয়ে ওঠে। তো মাদুরোকে সরিয়ে দেওয়ার পর এখন কি অবস্থা? একটা বিশাল ক্ষমতার শূন্যতা তৈরি হয়েছে, আর সেই শূন্যস্থান পূরণ করতে বেশ কয়েকজন নতুন খেলোয়াড় মাঠে নেমে পড়েছে। নিয়ম অনুযায়ী দেশের ভাইস প্রেসিডেন্ট এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, কিন্তু আমেরিকার সমর্থনে মাঠে আছেন আর একজন শক্তিশালী প্রতিযোগী, যার নাম মারিয়া মাচাদো। আর এই মারিয়া মাচাদোরের উদ্দেশ্য খুবই পরিষ্কার। তিনি কোনো রাখটাক না করেই বলছেন যে ক্ষমতায় এলে তিনি ভেনেজুয়েলার সমস্ত সম্পদ আমেরিকার জন্য পুরোপুরি খুলে দেবেন। তাহলে আমেরিকার হাতে এখন কি কি অপশন আছে, তারা কি করতে পারে? সূত্র বলছে আমেরিকার সামনে এখন মূলত ৩টি পথ খোলা আছে, আর প্রত্যেকটা পথের ফলাফল হবে একদম ভিন্ন। বিকল্পগুলো বেশ সোজাসাপটা। ১. বর্তমান সরকারের সাথে একটা ডিল করে নেওয়া। ২. সরকারকে ফেলে দিয়ে নিজেদের পছন্দের লোককে ক্ষমতায় বসানো। আর ৩. যদি কোনোটাই কাজ না করে তাহলে সরাসরি মিলিটারি অ্যাকশন। কিন্তু ব্যাপারটা মোটেও এত সহজ নয়। এখানে অনেকগুলো কিন্তু আছে। যেমন ভেনেজুয়েলার সেনাবাহিনী মোটেই আমেরিকাপন্থী নয়। তাছাড়া বছরের পর বছর নিষেধাজ্ঞার কারণে তাদের তেল শিল্প প্রায় ধ্বংস হয়ে গেছে। আর রাশিয়া আর চীনের মতো দেশগুলোও কিন্তু চুপ করে বসে থাকবে না। মাদুরোর অপহরণকে হয়তো গল্পের শেষ বলে মনে হতে পারে, কিন্তু এটা এমন এক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে যা শেষ কোথায় তা কেউ জানে না। বলা যেতে পারে আসল খেলাটা হয়তো এখান থেকেই শুরু হলো।